এইচএসসির পদার্থবিজ্ঞান বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে, কিছু কিছু চ্যাপ্টারে কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। এমন সবগুলো চ্যাপ্টারে কাজ নিয়ে যা যা আলোচনা করা হয়েছে সেই সবগুলোকে আমরা এই ভিডিওতে উপস্থাপন করব। তার ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, যেগুলো বুয়েট, আইআইটি, ঢাবি এমন অনেক জায়গায় এসেছে, যেগুলোকে আমরা সলভ করব। আমাদের এখানে পড়ার জন্য বেসিক কি লাগবে? বেসিকের প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন হবে আমি পড়িয়ে দেব। আচ্ছা, কাজ কি? কাজ নিয়ে পড়ালেখা করবো আর কাজ কি সেটা জানবো না, তা তো হয় না। তাহলে কাজ কি? কাজের একটা সুন্দর সংজ্ঞা হচ্ছে, কাজ হচ্ছে শক্তি রূপান্তরের একটা উপায়। কি? শক্তি রূপান্তরের উপায়। তোমরা ভাববা এই সংজ্ঞা কোথায় ছিল? এমন সংজ্ঞা তো কোথাও পড়িনি। আমরা তো বইতে আর সংজ্ঞা পড়েছি। আমরা বইতে পড়ছি W সমান F ডট S, এই সংজ্ঞা পড়ছি, বা FS cos থিটা, এই সংজ্ঞা পড়ছি। এমন তো কোনো সংজ্ঞা পড়িনি। এটা হচ্ছে কাজের বেসিক সংজ্ঞা। বেসিক কি? কাজ কি, কাজ করি কেন, কাজ দ্বারা আমরা কি শক্তি রূপান্তর করি, শক্তিকে রূপান্তর করি। তাহলে কি? কাজ হচ্ছে ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি, শক্তি রূপান্তরের একটা উপায় মাত্র। তেমনি এটা জেনে রাখো যে তাপ, আমরা যে তাপ গতিবিদ্যায় তাপ করি, এই তাপও হচ্ছে শক্তি রূপান্তরের আরেকটা উপায়, শক্তি রূপান্তরের উপায়। আচ্ছা, এই কাজের সংজ্ঞাটা কখন কাজে লাগবে পরে দেখাচ্ছি। এখন আমরা দেখব কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে কাজ দ্বারা কি বোঝানো হয়েছে? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে কাজ দ্বারা কি বোঝানো হয়েছে? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে কাজ দ্বারা বোঝানো হয়েছে যে যদি কোনো একটা বস্তুর উপর, ধরি একটা বস্তু, আচ্ছা এই বইটা দেখো, এই বইটা একটা সারফেস, এই বইয়ের উপরে এই বস্তুটা আছে। এখন আমি এই বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তবে এর যে সরণ হচ্ছে, বল প্রয়োগ করার ফলে তো এই জায়গা থেকে এই জায়গায় গেল, এখান থেকে এতটুকু যেতে যে পরিমাণ সরণ হলো এবং আমি যে পরিমাণ বল দিয়েছি, এই দুইজনের গুণফলকে কাজ বলে। কাজ কাকে বলে? কাজ বলে হচ্ছে আমি যে বলটা এই বস্তুর উপর প্রয়োগ করছি এবং বস্তু বলের দিকে যে পরিমাণ সরণ হচ্ছে, বল যে পরিমাণ প্রয়োগ করছি এবং বলের দিকে বস্তুর যে পরিমাণ সরণ হচ্ছে, তাদের গুণফলকে বলা হচ্ছে কাজ। এবং এখানে আমি বলছি কি, বলের দিকে যে পরিমাণ সরণ হচ্ছে, বলের দিকে যে পরিমাণ সরণ হচ্ছে, দিকে যে পরিমাণ সরণ হচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছি? এটা দ্বারা বোঝাচ্ছি যে এখানে কিন্তু আমি বল যেদিকে প্রয়োগ করছি সেদিকেই যাচ্ছে, বল যেদিকে প্রয়োগ করছি বস্তুটা সেদিকে যাচ্ছে। এই বইয়ের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো, এখানে বলটা আমি এখানে প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করার ফলে যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে সরণ হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এমন হতে পারে যে আমি এই জিনিসটাকে একটা সুতোতে ধরলাম, ধরে এইভাবে টানছি, এইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছি, ফলে বস্তুটা যাচ্ছে এইদিকে কিন্তু আমি বল প্রয়োগ করছি উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আসবে বলের দিকে যে পরিমাণ সরণ হচ্ছে, এই কনসেপ্টটা আসবে। অর্থাৎ যদি এমন হয়, এই একটা সারফেস, এই একটা বস্তু, এই বস্তুকে যদি আমি এই এই অ্যাঙ্গেলে একটা ফোর্স দিই, মানে এইভাবে ধরে দিয়ে টানি, এবং বস্তুটা যদি এইভাবে এই পথে আসে, এই পথে বস্তুটা যদি চলে আসে, তবে
এখানে কিন্তু স্মরণ কিন্তু একটা ভেক্টর রাশি, ফোর্সও কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে এই স্মরণ হচ্ছে কিন্তু এই দিকে, আর বলটা ক্রিয়ারত হচ্ছে কিন্তু এই দিকে। তাহলে আমাদের চেয়েছে কি, বলের দিকে স্মরণের যে পরিমাণ, অর্থাৎ এই বলের দিকে এই যে একটা কোণ তৈরি করছে, এই কোণটা ধরলাম থিটা। তাহলে আমরা উপাংশ জিনিসটা ভেক্টর অধ্যায়ে সবাই পরিচিত। উপাংশ, যে একটা ভেক্টরকে ভাঙার পদ্ধতি ধরে না, মানে একটা উপাংশ জিনিসটা এভাবে ধরে যায় যে মনে করো এ একটা ভেক্টর, ধরি একটা ইফ ভেক্টর, এটাকে আমি দুইটা উপাংশে ভাঙতে পারি। লম্ব উপাংশ, এর 90 ডিগ্রি, একে যদি 90 ডিগ্রিতে এভাবে ভেঙে নিই, তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এটা তার বোঝাবে এফ কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস থিটা। এই ফোর্সটা এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এফ কস থিটা, আর বাকি যেটা থাকবে সেটা হবে এফ সাইন থিটা। এটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে লম্ব উপাংশে ভাঙার নিয়ম। তাহলে যদি থিটাটা যদি এই পাশে থাকতো, যদি থিটাটাকে আমি এইভাবে ধরতাম, তাহলে এটা হতো এফ কস থিটা আর এটা হতো এফ সাইন থিটা। এখানে সিমিলারলি, এখানে যে আমি কাজ বুঝাচ্ছি, এখানে কিন্তু এই ফোর্সটা দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে গেছে। আমি যদি এখানে ফোর্স লিখি, এফ ভেক্টর সমান লিখি, তাহলে হবে এফ কস থিটা আই ক্যাপ প্লাস এফ সাইন থিটা জে ক্যাপ। যদি আমি আগেরটা দিয়ে এই ফোর্সকে ভেঙে দিই, আমি চাইলে এটাও লিখতে পারি, আমি চাইলে এই দুইটার যোগফলও লিখতে পারি। সিমিলার ওয়েতে এখানে দেখো, আমি এই এফ এর দিকে এই স্মরণকে নিতে যাই। এখানে মনে করো স্মরণকে আমরা এস দ্বারা ডিনোট করলাম, তাহলে স্মরণের উপাংশ নেব কি এফ এর দিকে, স্মরণের উপাংশ। তাহলে এই দিকের স্মরণের উপাংশ কি হবে? অবশ্যই এস কস থিটা হবে, কারণ থিটা কার সাথে? এর সাথে, এফ এর সাথে। তাহলে এটা হবে এস কস থিটা। এখান থেকে কাজের সংজ্ঞাটা আসে যে ডব্লু সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এবং এই এফ এস কস থিটা এটা কি? এফ বলের দিকে স্মরণের উপাংশ, এটাকে আমরা ডট গুণন দ্বারা লিখতে পারি এইভাবে, এফ ডট এস। এটা কি? ডট প্রোডাক্ট। এবং আমরা জানি যে ডট প্রোডাক্টের যে ফলাফলটা হয় সেটা হয় স্কেলার রাশি। দুইটা ভেক্টর রাশিকে ডট প্রোডাক্ট করলে স্কেলার রাশি পাই। তাহলে এখানে কাজ কি হবে? একটা স্কেলার রাশি। আচ্ছা, কাজ যদি স্কেলার রাশি হয়, এখানে কাজ কি? স্কেলার রাশি। আমরা এর এককটা জেনে নিই। এখানে বলের একক কি? নিউটন। কাজ নেওয়ারও ডিটেলস আছে, পরে দেখাচ্ছি। এককটাকে বের করি। আচ্ছা, ফোর্সের একক কি? নিউটন। স্মরণের একক কি? মিটার। তাহলে কাজের একক কি হবে? একক হবে নিউটন মিটার, যাকে আমরা জুল দ্বারা প্রকাশ করি। এই নিউটন মিটারও লিখতে পারি, আবার জুলও লিখতে পারি। তাহলে 1 নিউটন মিটার সমান কি? 1 জুল। এমসিকিউতে আসতে পারে, জেনে নিও যে 1 নিউটন মিটার সমান 1 জুল। অর্থাৎ জুল কিসের একক? জুল কিন্তু শক্তির একক। এখানে আমরা কি বলেছিলাম? কাজ কি? কাজ হচ্ছে শক্তি রূপান্তরের একটা উপায়।
তাই কাজেরও যে একক, শক্তিরও সেই সেম একক। আচ্ছা, তাহলে এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, কাজের মাত্রা। কিভাবে? আমরা জানি বলের মাত্রা কি, ভেঙে ডিটেলস করা যায়। আমাদের এগুলো মনে রাখতে হবে মেইনলি। এভাবে ভেঙে করা যায় যে ফোর্স, আইগেন ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্সের হয় আসছে এম, কারণ এফ সমান এম এ, এল টি ইনভার্স 1, দাঁড়া ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এ সমান টি ইনভার্স 2, এস সমান এল। ওকে, ঠিক আছে। আমরা আচ্ছা এটা ভেঙে দেখাই দিই কিভাবে হয়। যা লিখছি নোট করে নিও যে এফ এস, এফ সমান কি এম এ, এস এম, এম এর মাত্রা কি বড় হাতের এম, এর মাত্রা কি এল টি ইনভার্স 2, এস এর মাত্রা কি লেন্থ। সো এখানে এটা ছিল, এখানে লেন্থ ছিল, এটা গুণ হয়ে গেলে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কাজের মাত্রা, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, তাহলে কাজের আসলে ফর্মুলা কোনটা? কাজের ফর্মুলা কোনটা? জানি না বোরিং লাগছে কিনা, কিন্তু দেখো অনেক কিছু ক্লিয়ার হবে আশা করা যায়। কাজের মেইন ফর্মুলা হচ্ছে ডব্লিউ সমান, কাজের মেইন ফর্মুলা ডব্লিউ সমান ফোর্স এর ডট প্রোডাক্ট সরণের ডট প্রোডাক্ট। আমরা সরণকে অনেক কিছু দ্বারা প্রকাশ করব, অনেক সময় এস দ্বারা প্রকাশ করতে দেখব, অনেক সময় এক্স দ্বারা প্রকাশ করতেও দেখব, অনেক সময় আর দ্বারা প্রকাশ করতেও দেখব। সো সরণকে এই তিনটা দ্বারা প্রকাশ করতে অনেক সময় দেখব। আচ্ছা, এফ ডট ডিএস। আচ্ছা, এফ যদি ভেক্টর ফর্মে থাকে, ভেক্টর ফর্ম মানে কি, যদি এফটা এমন থাকে যে এফ এফ অন না এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ, এফ জেড কে ক্যাপ। আচ্ছা, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি বোঝাচ্ছে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ বোঝাচ্ছে যে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে একক ভেক্টর। আই ক্যাপ বোঝাচ্ছে কি এক্স অক্ষের দিকে একক ভেক্টর, জে ক্যাপ বোঝাচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, এবং কে ক্যাপ বোঝাচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। এবং আমি যদি সরণকেও যদি ভেঙে নিই, যদি এস ভেক্টরকে ভেঙে নিই, তাহলে এস এক্স আই ক্যাপ, এস ওয়াই জে ক্যাপ প্লাস এস জেড কে ক্যাপ, অর্থাৎ এস অক্ষ বরাবর সরণের এক্স পরিমাণ যদি যায়, অর্থাৎ আমি এমন বোঝাতে যাচ্ছি, যদি তিনটা কোয়াড্রেন্ট আঁকি, তবে এটা হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ যদি ধরি, তবে এস এক্স দ্বারা বোঝাবে যে এক্স অক্ষ বরাবর, যদি এক্স অক্ষ বরাবর এস এক্স পরিমাণ যাবে, ওয়াই অক্ষ বরাবর এস ওয়াই পরিমাণ যাবে, জেড অক্ষ বরাবর এস জেড পরিমাণ যাবে। সো এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারি। যদি দুইটা আচ্ছা আমি ভেঙে করাই, এখানে হবে হচ্ছে এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, এর সাথে ডট গুণ হবে কে এস এস এক্স আই ক্যাপ, এস ওয়াই জে ক্যাপ, এস জেড কে ক্যাপ। তাহলে এ যদি ডট গুণ করা হয় তবে হয় এফ এক্স
এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড। কাজের এই একটা ফর্মুলা পাই। আচ্ছা, যদি দুটো ডট আমরা এ ডট বি সমান জানি কি এ বি কস থিটা, ভেক্টর অধ্যায়ে পড়েছি। তাহলে এফ এস কস থিটা, এফ ডট এস দ্বারা কি বুঝবো? এফ এস কস থিটা বুঝবো। তাহলে মেইনলি এই তিনটা ফর্মুলা যদি জানি, এই তিনটা ফর্মুলা কিসের জন্য? এই তিনটা ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বলের জন্য। কি বলের জন্য? ধ্রুব বলের জন্য। ধ্রুব বলের জন্য। এটা মেইনলি ধ্রুব বলের জন্য প্রযোজ্য। ধ্রুব বল মানে কি? যে বলের মানের পরিবর্তন হয় না, যে বলের মানের কোনো পরিবর্তন হয় না অবস্থানের সাপেক্ষে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হওয়ার সাথে সাথে তার বলের পরিমাণ বাড়বেও না কমবেও না, সেম থাকবে, তখন এই সূত্রগুলো প্রযোজ্য হবে। এখানে আরো একটা ফর্মুলা লেখা যায়, যদি লিখতে চাও যে এফ নেট, এফ নেট মানে কি? মনে করো একটা বস্তুর উপরে 8-10টা ফোর্স লাগছে, লাগার ফলে তার সরণের পরিবর্তন হচ্ছে R2 থেকে R1 এ, R2 থেকে R1 এ। তাহলে এফ নেট দ্বারা বোঝাবে যে 8-10টা বল লাগার ফলে যে লব্ধি বলটা হবে সেই লব্ধি বল, সেই লব্ধি বল। এবং এখানে যে সরণের যে পরিবর্তন হবে, সরণের যে পরিবর্তন হবে অর্থাৎ এই একটা বস্তুর উপরে যদি এরকম অনেকগুলো ফোর্স ক্রিয়েট হতে হয়, এখানে মনে করো তুমি ধরে নিতে পারো F1 F2 F3, এই এমন অনেকগুলো বল যদি ক্রিয়েট হতে হওয়ার ফলে যদি বস্তুটা যদি কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে মুভ করে, তবে তার যে সরণের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আসলে যে R2 পজিশন হবে আর এখানে যে R1 পজিশন ছিল, R2 মাইনাস R1 এই পজিশন ভেক্টর, এই অবস্থান ভেক্টরের পরিবর্তনকেও কিন্তু সরণ ভেক্টর বলা হয়, ভেক্টর অধ্যায়ে পড়েছো। সো এইভাবে অনেক সময় দেওয়া থাকতে পারে। এই রিলেটেড প্রবলেম আপাতত আমি কোথাও এখনো দেখিনি, কিন্তু আসতে পারে, জানাই রাখলাম। আচ্ছা, এবার এই রিলেটেড করা ম্যাথ দেখা যাক। যদি কোথাও সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিও, আর অবশ্যই নোট করে নিও। কারণ মাথায় কিন্তু থাকে না আমাদের, আমরা যখন পড়ি তখন মনে হয় সব কিছুই মনে রাখতে পারি, কিন্তু আসলে তা পারি না। আমাদের নোট থাকলে সেটা আমাদের হেল্প করে পরে শর্টলি রিভিশন করার জন্য, আর অ্যাডমিশনের সময় খুব কাজে লাগবে। আচ্ছা, একটা প্রবলেম নাও, যে ডিসপ্লেতে দেখতে পারবা যে কোনো একটা বস্তুর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয়, এবং 5 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ, প্রবলেম কি? প্রবলেম 1 হচ্ছে কোনো একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে, এখানে কয় নিউটন বল প্রয়োগ করছি? 5 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা সরণের দিকে, 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটা যদি বলের দিকেই 5 মিটার যায়, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করছি সেই দিকে যদি বস্তুটা 5 মিটার যায়, তবে কাজ কত? তাহলে এখানে এই বস্তু মানে একটা বিন্দু ধরি, এই বিন্দু এবং এই বিন্দু, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এবং cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে হবে f s cos 0 ডিগ্রি। f এর মান কত? 5। s এর মান কত? 5। cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে 5 5 25 জুল। এখানে 25 জুল কাজ হবে। আচ্ছা, এবার যদি বলে যে না, এখানে বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম এবং বস্তুর সরণ হলো 5 মিটার,
কিন্তু বল এবং সরণের মধ্যবর্তী কোণ বলে দিলে তোমার 60 ডিগ্রি। কি বললে? 5 নিউটন বল প্রয়োগ করেছি এবং 5 মিটার দূরে গেছে, কিন্তু যেই দিকে বল প্রয়োগ করেছি সেটা সরণের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরণের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমি একটা বস্তুকে এইভাবে বোঝো, আমি একটা বস্তুকে 5 নিউটন বল দ্বারা টানছি, কিন্তু বস্তুটা এই দিকে 5 মিটার যাচ্ছে, তাহলে তখন কি হবে? তখন তোমার কাজ কি পরিমাণ হবে? তখন কাজের এখানে এফ এস কস হবে 60 ডিগ্রি। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 5 নিউটন। নিউটন লেখার দরকার নেই, একক একেবারে শেষে লেখা ভালো। এস এর মান কত? 5 নিউটন। আচ্ছা, কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 1/√2 1/√2 1/2। কস 60 ডিগ্রির মান কত? 1/2। তাহলে 5 × 5 = 25, 25/2 জুল। এটা একটা কাজ। সো তাহলে প্রবলেম 2 হয়ে গেল। এবার আমরা প্রবলেম 3 নম্বর প্রবলেমটা দেখি। তিন নম্বর প্রবলেম প্রবলেম 3 নম্বর প্রবলেম বলছে যে f সমান 2i, f সমান 2i প্লাস 3j মাইনাস 4k এবং s সমান ফোর্স ভেক্টর এবং s ভেক্টর সমান 3i মাইনাস 2j প্লাস 4k। এমন দুটো ভেক্টর দিয়ে বললো যে তো এর কাজ কত, ডব্লিউ কত। বলে ফোর্স এত, সরণ এত, তাহলে কাজ কত। তখন তুমি কি করবা? তখন লিখবা এফ ডট এস এবং এখান থেকে পাই এফ এক্স এস এক্স প্লাস এফ ওয়াই এস ওয়াই প্লাস এফ জেড এস জেড। অবশ্যই ডট গুণফল থেকে তোমরা জানো এবং আমি এর আগে দেখাইছি। আচ্ছা, এখানে এফ এক্স এর মান কত? তুমি এই লাইনটা এইভাবে না করেও এইভাবে করতে পারো যে এফ এর মান কত? 2i প্লাস 3j মাইনাস 4k, এটা হচ্ছে এফ এর মান। এর সাথে ডট আকারে এস থাকবে, অর্থাৎ 3i মাইনাস 2j প্লাস 4k থাকবে তো। আচ্ছা, এটা কি আকারে আছে? ডট আকারে আছে। তাহলে আই ক্যাপের সাথে যাবে, জে ক্যাপের সাথে গুণ হবে, কে ক্যাপের সাথে গুণ হবে। এটাই তো নিয়ম, আই থিঙ্ক তোমরা জানো। তাহলে 2 3 সাথে গুণ হলে কি হবে? 6 হবে। আই আর থাকবে না, কারণ আমরা একটা কি রাশি পাবো? আমরা একটা স্কেলার রাশি পাবো এবং স্কেলার রাশিতে কোনো আই জে কে এগুলো থাকে না। আচ্ছা, এখানে 3 দুগুণে কত পাবো? এখানেও 6 পাবো। এর মাঝখানে চিহ্ন কি হবে? আমরা ছোটবেলায় পড়েছি যে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হলো। এখানে মাইনাস এখানে প্লাস, এখানে তাহলে কি হবে? এই 4 সাথে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16। তাহলে এখানে আছে এই ডেটা কাটা, তাহলে মাইনাস 16 জুল কাজ হবে। তার মানে এটা কি আমরা বুঝতে পারছি যে কাজের মান নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। এমনটা ভাবার দরকার নেই যে কাজ সবসময় ধনাত্মক হবে, কাজ কিন্তু ঋণাত্মকও হতে পারে, মাথায় রেখো। আবার কাজ এমনকি শূন্য হতে পারে। এবার আসবো যে কাজ আসলে কয় প্রকার। মানে 1,
ধনাত্মক কাজ হতে পারে। কি কাজ? ধনাত্মক কাজ, যাকে আমি পজিটিভ ওয়ার্ক লিখলাম। পজিটিভ ওয়ার্ক তোমরা লিখবা কি? ধনাত্মক কাজ। আচ্ছা, পজিটিভ ওয়ার্কের শর্ত কি? পজিটিভ ওয়ার্কের শর্ত হচ্ছে এই যে থিটার মান ছিল না, যে এফএস কস থিটা, ওই থিটার মান, থিটা এর মান কি হবে? থিটার মান 0 ডিগ্রির সমান হবে বা ছোট হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। যদি এটা হয় তবে ধনাত্মক কাজ সম্পন্ন হবে। কি কাজ? ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ সম্পন্ন হবে। কিন্তু যদি ঋণাত্মক কাজ হয় তখন কি হবে? ঋণাত্মককে নেগেটিভ দ্বারা লিখছে, নেগেটিভ ওয়ার্ক। তখন থিটার মান কি হবে? থিটার মান দ্বারা বোঝাচ্ছি যে আমার যদি সরণ এই দিকে হয়, আমি তাহলে বল কোন দিকে প্রয়োগ করছি সেটা বোঝাচ্ছি। ধনাত্মক কাজের উদাহরণ কি নিতে পারো? আমি একটা বস্তুকে এই দিকে টানছি, এই দিকেই যাচ্ছে, তখন কি হবে? ধনাত্মক কাজ হবে। আচ্ছা, ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের শর্ত হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটার মান বড় হতে হবে, কিন্তু 180 ডিগ্রি সমান বা ছোট হলে সেটা কোন কাজ হবে? ঋণাত্মক কাজ হবে। ঋণাত্মক ঋণাত্মক কাজ, এই হবে ঋণাত্মক কাজ। আচ্ছা, কাজ কি শূন্য হতে পারে? অবশ্যই পারে। ডব্লু শূন্য কখন হবে? কাজ শূন্য হবে। আচ্ছা দেখো, আমি যদি কোনো একটা বস্তুর উপর বলই প্রয়োগ না করি, মানে এই বস্তুটা এমন আছে, এমনই থাকবে, কোনো মানে এর উপরে কোনো বলে প্রয়োগ করলাম না, তাহলে কি কাজ হবে? অবশ্যই হবে না। তাহলে শর্ত কি? এইগুলো কিন্তু শর্ত, যে এই শর্ত মানলে সেটা ধনাত্মক কাজ হবে, এই শর্ত মানলে সেটা ঋণাত্মক কাজ হবে। তাহলে কাজ শূন্য হওয়ার শর্ত কি? কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে, একটা শর্ত হচ্ছে ফোর্স শূন্য হতে হবে। আচ্ছা, মনে করো এই দেয়ালটাকে অ্যাজিউম করো, আমি দেয়ালটাকে ঠেলছি, আমি বল কিন্তু প্রয়োগ করছি, কিন্তু দেয়াল কি সরছে? সরছে না। তাহলে দেয়ালে তো সরণের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি কি কোনো কাজ করেছি অ্যাকর্ডিং টু ফিজিক্স? বাস্তব জীবনে আমি কাজ করছি, আমার শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু ফিজিক্সের ভাষায় কি আমি কোনো কাজ করছি? আমি যতই ঠেলি না কেন, দেয়াল কিন্তু সরছে না। দেয়াল যেহেতু সরছে না, সেহেতু আমি কোনো কাজ করছি না। অর্থাৎ যখন দ্বিতীয় শর্ত, যে যদি সরণ শূন্য হয়, যদি সরণের মান শূন্য হয়, তাহলেও কোনো কাজ হবে না। আচ্ছা, থার্ড আর একটা কন্ডিশন আছে, যে যদি থিটা এর মান 90 ডিগ্রি হয়। আচ্ছা, থিটার মান 90 ডিগ্রি হলে কাজ শূন্য হয় কি করে? 90 ডিগ্রির সাথে কাজ শূন্য হওয়ার সম্পর্ক কি? আচ্ছা, তাহলে দেখি কি সম্পর্ক। যদি এমন একটা চিন্তা কল্পনা করো, যে এই বইটা আমার মাথার উপরে নিলাম, তো নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, তাহলে আমার দ্বারা কি কোনো কাজ হচ্ছে? আমার দ্বারা কি কোনো কাজ হচ্ছে? চিন্তা করো, চিন্তা করতে দিলাম, যে যদি বস্তুটা আমার মাথার উপরে থাকে এবং আমি যদি সামনের দিকে হাঁটতে থাকি, আমার ফোর্স সামনের দিকে, কিন্তু বস্তুটা আছে আমার উপরে, তাহলে কি কোনো কাজ হচ্ছে? চিন্তা করো। চিন্তা করতে দিলাম। আমি এবার এখানে বোঝাই, মনে করো একটা বস্তু এখানে আছে, আমি এর উপরে বল প্রয়োগ করছি এই দিকে, এই উপরের দিকে বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা যাচ্ছে এই দিকে, বস্তুটা যাচ্ছে এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? পাই/2।
বা 90°। তাহলে কাজের সংজ্ঞা কি? কাজের সংজ্ঞা হচ্ছে W সমান FS cos থিটা। আর cos, দেখো cos π/2 এর মান কত? 0। তাহলে এখানে এফ এস এর সাথে যদি 0 গুণ করি তাহলে মান কত আসবে? বড় একটা 0। এই জন্য কাজের মান 0। তাহলে ধনাত্মক কাজ পাওয়ার শর্ত কি? যখন আমি বল প্রয়োগ করব 0° সমান বা 90° থেকে ছোট এর ভিতরে, তখন হবে ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজ হবে কখন? 90° থেকে বড় কিন্তু 180° সমান বা ছোট এই অ্যাঙ্গেলের ভিতরে বল প্রয়োগ করব। মানে বল প্রয়োগ করব বলতে সরণ এবং বলের মধ্যবর্তী কোণ এমন হবে। অর্থাৎ এইভাবে যদি বল প্রয়োগ করা হয়, এই দিকে সরণ যদি হয়, এই দিকে যদি সরণ হয়, আমি যদি বল এই দিকে প্রয়োগ করি তাহলে ধনাত্মক কাজ। যদি সরণ এই দিকে হয়, বল এই দিকে হয়, তবে সরণ তাহলে কি হবে? তাহলে সেটা হবে শূন্য কাজ। কারণ আমি এইদিকে বল প্রয়োগ করছি, আমি এইদিকে আমার সরণ হচ্ছে এইদিকে, কিন্তু বল প্রয়োগ করছি উপরের দিকে, তাহলে শূন্য কাজ। কিন্তু আমরা যদি সরণ এই দিকে হয় কিন্তু আমি বল যদি এই দিকে টানি, আমি বস্তুটাকে টানছে এইদিকে, বস্তু যাচ্ছে এইদিকে, তাহলে কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ। এই তিনটা শর্ত মাথায় রাখবা, এমসিকিউতে আসে। আচ্ছা, এরপরে যে বিষয়টা, সেদিকে আমরা কাজ করলাম কিন্তু একটা ধ্রুব বলের ক্ষেত্রে। ধ্রুব বল মানে কি? যে বলটা আমি প্রয়োগ করছি কোনো একটা বস্তুর উপরে, সেই বলটা অবস্থানের সাথে সাথে, অর্থাৎ বস্তু যত দূরে যায় না যাক না কেন, আমরা বলের পরিমাণ সেম থাকছে। অর্থাৎ এই দিকে দেখো, এর উপরে আমার বস্তু যতই সামনে যাক না কেন, আমি একেবারে একই পরিমাণ বল প্রয়োগ করছি। অর্থাৎ অবস্থানের সাথে আমার বলের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অবস্থানের সাথে বস্তুর উপর প্রযুক্ত বলের মানের কোনো পরিবর্তন না হলে সেটা হবে ধ্রুব বল। এবং এখানে যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কিন্তু এমন তো কোনো জায়গায় লেখা নাই যে আমার সব সময় একই বল প্রয়োগ করতে হবে। আমার ইচ্ছা হলো আমি একটুখানি কম বল প্রয়োগ করলাম, হুট করে বেশি বল প্রয়োগ করলাম, আবার কম করলাম, আবার বেশি করলাম, করতেই পারি। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে যদি বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বলের মানের পরিবর্তন হয়, বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বলের মানের পরিবর্তন হয়, তখন হবে কি বল? তখন হচ্ছে সেই কাজটা হবে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ অর্থাৎ ফোর্স, এই বলটা ভ্যারি করছে, মানে পরিবর্তন হচ্ছে কিসের? অবস্থানের সাপেক্ষে। অর্থাৎ বল অবস্থানের সাপেক্ষে পরিবর্তনশীল। এই যে DW, এটা পাবো হচ্ছে একটা মানে ক্ষুদ্র পরিমাণ সরণের সময় যে পরিমাণ বল দিচ্ছি তার জন্য কৃত কাজ। তাহলে আমি যদি সম্পূর্ণ দূরত্বের জন্য বল নির্ণয় মানে কাজ নির্ণয় করতে চাই, তাহলে কি করব? ইন্টিগ্রেশন করে দেব। অর্থাৎ DW সমান ইন্টিগ্রেশন F ds। তখন এটা হবে W সমান F ds এর ইন্টিগ্রেশন কোথা থেকে? A টু B, মানে A অবস্থান থেকে B অবস্থানের মধ্যে যে পরিমাণ কাজ হবে। এর গ্রাফ কেমন হবে? গ্রাফ মনে করো এই বরাবর আমরা নিলাম, এই বরাবর কি নিলাম? এই বরাবর সরণ নিলাম, সরণ, আর এ বরাবর বল নিলাম। তাহলে যদি আমার এই অবস্থান থেকে এরকম একটা গ্রাফ হয়, মানে
যখন এই অবস্থানে বস্তুটা ছিল 2 পয়েন্টে, তখন এর উপর যে বল লাগছে, আরেকটু সরে গেলে আরেকটা বল লাগছে, আরেকটু সরে গেলে আরেকটা বল লাগছে। সো এই বল, এটা কিন্তু গ্রাফ, এটা কিন্তু বল কিভাবে মানে ভ্যারি করছে অবস্থানের সাথে সাথে সেটা প্রকাশ করছি। এবং যদি কোনো সময় এমন কিছু দেওয়া থাকে, তখন আমরা কি করব, সিম্পলি এর ক্ষেত্রফল নির্ণয় করব। যে জায়গাটা দখল করবে সরণের উপর, অবশ্যই সরণের উপর লম্ব করে যে জায়গাটা নেবে সেটা দ্বারা বোঝাবে কৃত কাজ। এটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স দ্বারা, ভেরিয়েবল ফোর্স দ্বারা কৃত কাজ, মানে যে ফোর্সটা ভ্যারি করে উইথ পজিশন, অবস্থানের সাথে সাথে যে ফোর্সটা ভ্যারি করে। আচ্ছা, এমন একটা প্রবলেম নাও, এমন একটা প্রবলেম হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তুর উপর, প্রবলেম 2 কেজি ভরের একটা বস্তুর উপর, 2 কেজি ভরের একটা বস্তুর উপর যদি F সমান 3 - 2x প্লাস 4x স্কোয়ার, 3 - 2x প্লাস 4x স্কোয়ার নিউটন মানের বল প্রয়োগ হয়, এই নিউটন মানে বল প্রয়োগ হয়, মানে 2 কেজি ভরের একটা বস্তুর উপর এই বল প্রয়োগ হওয়ার ফলে, এই বলটা দেওয়ার ফলে যদি বস্তুর সরণ x = 0 থেকে x = 5 মিটার হয়, তবে কৃতকাজ কত। অর্থাৎ 2 কেজি ভরের একটা বস্তু আছে, 2 কেজি ভরের একটা বস্তু এখানে আছে, এর উপরে এমন একটা ফোর্স দিলাম যার ফলে বস্তুটা x = 0 থেকে x = 5 এ গেল। ঠিক আছে, তাহলে বলছে কৃতকাজ কত। এর জন্য আমাদের বেসিক ইন্টিগ্রেশন পারা থাকতে হবে। তাহলে আমি w সমান কি লিখব, ইন্টিগ্রেশন f ইন্টু dx। আমি আগেই বলেছিলাম যে আমি dsও লিখতে পারি, dxও লিখতে পারি। s দ্বারা সরণ বোঝাই, x দ্বারা সরণকেই বুঝবো। তাহলে f এর মান কত, আচ্ছা x এর মান মানে ইনিশিয়াল মান কত, এটা যেমন a দ্বারা a বোঝাতো, এটা b বোঝাতো। ইনিশিয়াল মান কত, 0, অর্থাৎ 0 থেকে গেছে, তাহলে এটা লোয়ার লিমিট, এটা কি আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট বোঝা উচিত। এখানে f এর মান কত, আমি পরের লাইন লিখব, 0 থেকে 5, 3 - 2x প্লাস 4x স্কোয়ার, একে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট কিভাবে করব, এখানে লিখব 3, এখানে কোনো কিছু নাই, তার মানে এর সাথে x হবে -2x² / 2 প্লাস 4x³ / 3, এবং এটা ইন্টিগ্রেশন করে পাইছি। কিভাবে পাইছি, এই বেসিকটুকু থাকতে হবে ভাই। এবার এটার লিমিট কত, লোয়ার লিমিট 0, আপার লিমিট 5। এবার একটাই কাজ, সেটা হচ্ছে x এর মানগুলো বসাই দেবো। এগুলো লিখে নিও, আমি মুছে দিলাম। দেখো ওখানে প্রথমে আপার লিমিট বসবে, তারপরে বিয়োগ দিয়ে লোয়ার লিমিট বসবে। তাহলে 3 × 5, এখানে দেখো 2 2 কাটা, তাহলে থাকে -x²। x এর মান কত, 5, সো 5 স্কোয়ার প্লাস 4/3, 4/3 × 5 দিয়ে কিউব। এটা আপার লিমিটের কাজ শেষ। এবার লোয়ার লিমিট, লোয়ার লিমিট মাইনাস দিয়ে বসাবো, আমার পাশে জায়গা নাই তাই আমি নিচে বসাই। লোয়ার লিমিট কত, 0, তাহলে 3 সাথে 0 গুণ করলে 0, সো বাকিগুলো সব শূন্যই হবে। দেখো x এর মান 0, এখানে বসলে 0, এখানেও 0, এখানেও 0, তাহলে 0 বসানোর কোনো প্রয়োজন নাই। আমি ডিরেক্ট যদি এইটুক না বসিয়ে এইটুক হিসেব করি,
তাহলে যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। কমেন্ট সেকশনে জানিও যে অ্যান্সার কি পাইছো। আচ্ছা, এবার আমরা একটা গ্রাফ দেখবো যে গ্রাফ রিলেটেড কেমন প্রবলেম আসে। গ্রাফ রিলেটেড কেমন প্রবলেম আসে আমরা তো দেখলাম যে গ্রাফ কি বোঝায়। আচ্ছা দেখি রেকর্ডিং কেমন হচ্ছে। 41 মিনিট হয়ে গেছে, বাহ। মনে করো একটা এমন প্রবলেম, এই বরাবর সরণ, এই বরাবর কি সরণ, এই বরাবর বল, ঠিক আছে। আমি মনে করো দাগ টেনে নিলাম 1 2 3 4 5 দাগ টেনে নিলাম। এবার তোমার গ্রাফটা দিছে এমন, আচ্ছা এদিকে 10 নিউটন, মনে করো বলের একক নিউটন, এর একক মিটার, 10 20 30 এমন বল দেওয়া আছে। এখন তোমার গ্রাফটা দিয়ে দিয়েছে এমন, এমন দিয়েছে, দিয়ে এমন, দিয়ে এমন, দিয়ে এমন, দিয়ে এমন, নিচের দিকে তো দিইনি, নিচের দিকেও 10, তারপরে 20, দেন এমন দিয়ে এমন। এটা গ্রাফ দিয়ে বলো যে কৃত কাজ কত, এখান থেকে কৃত কাজ কত, কৃত কাজ কত। আচ্ছা গ্রাফের কৃত কাজ বের করার নিয়ম কি বলেছি, এর ক্ষেত্রফল বের করতে হবে, সিম্পল ওয়ে। কি কি বের করতে হবে, কৃত কাজ। আর কৃত কাজ কিভাবে বের করতে হয়, এর ক্ষেত্রফল যোগ এর ক্ষেত্রফল, এটা দেখো নিচের দিকে আছে, তার মানে এটা বিয়োগ হবে, খেলা কিন্তু এখানে, এটা বিয়োগ হবে, যোগ এটা হবে। তাহলে ডব্লু লিখবো কি, ডব্লু হবে কি এরিয়া আন্ডার, এরিয়া আন্ডার, এরিয়া আন্ডার এফ এক্স কার্ভ, ঠিক আছে। তাহলে ডব্লু, এখানে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত, 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব কত 1, এটা কি, এটা কিন্তু আয়ত, আয়তের ক্ষেত্রফল কি, মানে ভূমি গুণিত, আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 1, প্রস্থ কত 10, এই যে 10, এখানে যোগ থাকবে কি, আচ্ছা 2 থেকে 3 এর মধ্যবর্তী দূরত্ব কত 1, এখান থেকে দূরত্ব কত 20, মাইনাস উপরের ক্ষেত্রফল কি, উপরের জিনিস ধনাত্মক, নিচের জিনিস সব ঋণাত্মক, তাহলে মাইনাস 3 4 এর মধ্যবর্তী দূরত্ব 1 গুণিত 20 যোগ উপরে 4 থেকে 5 এর মধ্যবর্তী দূরত্ব 1 আর এটুকু হচ্ছে 10, সো 10 20 30, এই 20 কাটা, আর 10 এর 10 20, সো 20 জুল হচ্ছে কৃত কাজ, ঠিক আছে। এমন প্রশ্ন বুয়েটে আসতে পারে, মাথায় রেখো, অবশ্যই তুলে নিও। এবার নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, বা বাংলা যেটা বলে কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম বা কাজ শক্তি উপপাদ্য। এখানে কি পড়বো আমরা,
কাজ শক্তি উপপাদ্য হচ্ছে ইংলিশ, মানে আচ্ছা আমি এটা লিখি, ওয়ার্ক এনার্জি থিওরেম। এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়ার্ক এবং এনার্জিকে একটা ইকুয়েশনের দ্বারা প্রকাশ করব। সিম্পলি কি করব, আমরা এনার্জি বলতে কি বোঝাচ্ছি, আমরা প্রথমে তো বলে নিয়েছি যে কাজ হচ্ছে শক্তি রূপান্তরের একটা উপায়। এখন আমরা কি করতে যাচ্ছি, এবং কাজ এবং শক্তিকে এদের সাথে রিলেশন তৈরি করতে যাচ্ছি, এবং এর রিলেশন তৈরি করা আছে কি, যে পরিমাণ কাজ করব তা ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এর সমান হবে। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার থিওরেম। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে এটা, যে আমি যে কাজ পাবো সেটা হতে হবে ফাইনাল কাইনেটিক এনার্জি এবং ইনিশিয়াল কাইনেটিক এনার্জির বিয়োগফলের সমান, অর্থাৎ এটা হবে ই কে। আচ্ছা, আমরা ই কে সমান কি জানি, হাফ এম ভি স্কোয়ার, এদের মধ্যে ধরলাম ফাইনাল ভেলোসিটি, মাইনাস হাফ এম, এটা ইনিশিয়াল, তাহলে ধরলাম ইউ স্কোয়ার। তাহলে আমি হাফ এম কমন নিই, তাহলে কি থাকবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমি ডব্লিউ সমান এটাও লিখতে পারি, যে ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম এটা নিয়ে কথা বলে। আর আমরা কি জানি, শক্তির নিত্যতার সূত্র কি জানি, শক্তির নিত্যতার সূত্র হচ্ছে শক্তি কখনো ক্ষয় হবে না, শক্তি সবসময় সেম থাকবে। হ্যাঁ, শক্তির এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হবে, কিন্তু শক্তির পরিমাণ সেম থাকবে। তাহলে এখান থেকে এটা কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ার থিওরেম না, মানে এখন যেটা লিখতে যাচ্ছি, যে এটা সমান কিন্তু আমি এটাও লিখতে পারি, যে এম এস ডেল্টা থেটা, যে পরিমাণ কাজ করবো তার কিছু অংশ তাপে উৎপন্ন হতে পারে, সেই তাপটা আমি এভাবে লিখতে পারি। এটা লেখার মেইন কারণ হচ্ছে অনেক সময় কাজ দেয়, সেই জন্য লিখে রাখলাম। তুলে নাও, দুটা প্রবলেম করবো, যে দুটা প্রবলেম প্রচুর আসে। প্রথম প্রবলেম কি, প্রথম প্রবলেম হচ্ছে একটা গাড়ি, মনে করো একটা গাড়ি ভি বেগে চলছে। কত বেগে চলছে, একটা গাড়ি ভি বেগে চলছে, এটা দ্বারা মনে করো একটা গাড়ি বোঝাচ্ছে, এই গাড়িটা ভি বেগে চলছে। এই গাড়িটা 5 মিটার সামনে, কয় মিটার, 5 মিটার সামনে, 5 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখতে পেল। 5 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো। তাহলে কত বলে ব্রেক চাপলে একদম ব্যক্তির সামনে গিয়ে থামবে। প্রশ্নটা, যে একটা গাড়ি ভি বেগে চলছে, 5 মিটার সামনে একজন ব্যক্তিকে দেখে হুট করে ব্রেক চাপলো, কত বলে ব্রেক চাপলে মানে গাড়িটা একদম এই ব্যক্তির সামনে যে থামবে। অনেক রকম সলভ করা যায়, অনেকভাবে সলভ করা যায়, ইজিয়েস্ট ওয়ে আমরা করব, এবং এর একটা শর্টকাট দেব। আমরা এখানে কি করব বলতো, আমরা এখানে যাব ওয়ার্ক এনার্জি পাওয়ার থিওরেমে যাব। ডব্লু সমান কি, গতিশক্তির পরিবর্তন, কাজ সমান কি গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, এখানে কাজ কত, অবশ্যই এই দিকে একটা ফোর্স লাগাতে হয়েছে,
একটা বল প্রয়োগ করতে হয়েছে, বল প্রয়োগ করার ফলেই তো এ 5 মিটার দূরে যে থামবে। তাহলে এখানে এফ এস বল প্রয়োগ করছি, এখানে হাফ এম ভি মাইনাস ইউ হোল স্কোয়ার। আর সেখানে আদিবেগ কিন্তু ভি, আদিবেগ ভি, আদিবেগ কত ভি, শেষ বেগ কত ইউ। তাহলে দ্বারা একটু কনফিউশন হয়ে গেছে আমার। ফাইনাল ভেলোসিটি 0। এর সামনে একটা ব্যক্তি আছে, আচ্ছা বইতেও ক্লিয়ার করে নাই। আমি যখন একটা গাড়িতে আসি তখন গাড়িটা সামনের দিকে যাচ্ছে, আমি যদি ব্রেক কষি তাহলে আমার তো গাড়ি যাচ্ছে এইদিকে, কিন্তু আমার ব্রেক কষতে হবে তো এইদিকে, তাহলে সরণের দিক এইদিকে, ফোর্সের দিক এইদিকে, তাহলে এটা কি হবে মাইনাস এফ এস হবে, কারণ এদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মান কত, কস 180 ডিগ্রি মানে মান কত -1, তাই এখানে মাইনাস বসলো। এখানে ইনিশিয়াল এটা ভি স্কোয়ার, কি এই ভি স্কোয়ার কিন্তু এই ভি স্কোয়ার না, এটা হচ্ছে শেষ বেগ। আর এখানে শেষ বেগ কত, এখানে এসে কি গাড়িটা থেমে যাবে, তাহলে এই শেষ বেগ হবে 0। সো এখানে আমি লিখতে পারি যে এফ এস মাইনাস এফ এস সমান হাফ এম মাইনাস ইউ দিয়ে তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে ইউ কত, ইউটা কিন্তু ভি, তাহলে আমি কিন্তু ইউ লিখবো না, আমি এখানে লিখবো ভি। এবার এখানেও মাইনাস থাকবে, এখানেও মাইনাস থাকবে, মাইনাস মাইনাস কেটে দেবো, দিলে থাকবে এফ এস সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা তাহলে আমার দরকার কি ফোর্স, আমার দরকার ফোর্স, অর্থাৎ এফ সমান এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার বাই টোয়াইজ এস। এটা একটা শর্টকাট ফর্মুলা যেটা সব সময় মাথায় রাখবা, অনেক প্রবলেম পাবা যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, গাইডের বোর্ড প্রবলেম সলভ করবা, এটা পাবা। এবং যদি বইটা রিটেনে আসে তখন তুমি এইভাবে করবা, এইভাবে প্রসিড করবা। ওকে, এবার এখানে ভ্যালু পুট করো, এম এর মান কত। আচ্ছা গাড়ির ভর এখন দিইনি, তাহলে ধরলাম গাড়ির ভর হচ্ছে 200 কেজি, 200 কেজি ভরের একটা গাড়ি, তাহলে এখানে 200 লিখলাম। ভি আচ্ছা কত বেগে চলছিল, ধরলাম 5 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, সেখানে 5 লিখে বর্গ দিলাম, যে 2 গুণিত 5 মিটার দূরে থামবে, অর্থাৎ এখানে দিলাম 5, তাহলে 2 2 কাটা 100 হলো, এখানে 25, এখানে 5 5 25, তাহলে একটা 5 থাকে, আর 5 100 500। সো 500 নিউটন বল প্রয়োগ করতে হবে। সিমিলার ম্যাথ অনেক আসে, দেখে রেখো এবং এই ফর্মুলাটা মনে রেখো যে এম ভি স্কোয়ার বাই টোয়াইজ এস এফ। অনেক সময় দেখবা যে তোমার মানে বল দিয়ে দেবে, দিয়ে বলবে যে কত দূরে যে গাড়িটা থামবে, তখন এচ সমান লিখবা এম ভি স্কোয়ার বাই টোয়াইজ এফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফর্মুলা দুইটা। আর একটা জিনিস প্রুফ না করে লিখে দিচ্ছি, মাথায় রেখো যে গাড়িটা কত সময় পর থামবে। অনেক সময় প্রশ্ন দিতে পারে যে এই পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটা
কত সময় পরে থামবে, তখন তোমার টি বের করতে পারবে, এবং টি সমান হবে এম ভি বাই এফ। এম ভি বাই এফ কি হবে? টি সমান এম ভি বাই এফ। যদি এম ভি বাই এফ এই জিনিসটা দিয়ে দাও, এখানে যদি এম এর মান, ভি এর মান, এফ এর মান বসাই দাও, তাহলে টি এর মান পেয়ে যাবা। এটাও একটা সুন্দর ফর্মুলা, যে কতক্ষণ পর গাড়িটা এখানে এসে থামবে সেটা বের করার ফর্মুলা। এগুলো মাথায় রাখবা, যে যখন ভার্সিটির প্রশ্ন আসে অত করার সময় নেই ভাই। বুয়েট রিটেনে আসলে এটা করব, এমসিকিউ আসলে এই দুটো ফর্মুলা মাথায় রেখে দেবো। ওকে, আসলে ফিজিক্স সম্পূর্ণ লজিক্যাল একটা সাবজেক্ট। যত তুমি এর ভিতরে লজিক খুঁজে বের করবা তত মজা পাবা। আমিও এখন খুঁজার তালেই আছি, আমি যে কিছু পারি এমন না। লজিক খুঁজতেছি, বুঝতেছি, শেখাচ্ছি, খুঁজছি, পাচ্ছি, শেখাচ্ছি, দ্যাটস এনাফ। আর কিছু দরকার নেই। তোমরা এমন খোঁজো, জানো, শেয়ার করো। আর জানোই তো, শেয়ার করলে অবশ্যই পারে। উঠে গেল, ভালো। আর একটা প্রবলেম দেখো, এটা মনে হয় রুয়েট না কোথায় এসেছে, যে 25 গ্রাম ভরের একটি গুলি। কত গ্রাম ভরের একটা গুলি? 25 গ্রাম ভরের একটা গুলি। 25 গ্রাম ভরের একটা গুলি 500 মিটার পার সেকেন্ড বেগে বের হলো। অর্থাৎ একটা রাইফেল থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে বের হলো, এবং একটা লক্ষ্যবস্তুতে আঘাত করলো। তাহলে কি একটা লক্ষ্যবস্তুতে আঘাত করলো, যদি একটা লক্ষ্যবস্তুতে আঘাত করে, এই লক্ষ্যবস্তুতে আঘাত করে যখন বেরিয়ে গেল, এই লক্ষ্যবস্তুতে আঘাত করে যখন বেরিয়ে গেল, তখন তার বেগ কত হলো? তখন তার বেগ দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড হলো। একটা গুলি কোন একটা লক্ষ্যবস্তুর উপর ভেদ করে গিয়ে তার বেগ 100 মিটার পার সেকেন্ড কমে গেল। কমে গেলে তোমার কাছে জিজ্ঞেস করেছে কত শক্তি ব্যয় হলো। আচ্ছা, যদি কোন একটা, এমনি খেয়াল করো, কোন একটা বস্তুর ভিতর দিয়ে, মনে করো একটা গুলি আমার হাতের ভিতর দিয়ে যখন যাবে, অবশ্যই শক্তির অপচয় হবে। তারা জিজ্ঞেস করছে যে সেই শক্তিটুকু কতটুকু, আর যদি শক্তির অপচয় নাই হয় তাহলে বেগ কিভাবে কমে? কারণ অবশ্যই বেগ কমেছে, তার মানে শক্তির অপচয় হয়েছে। আমরা সেই অপচয় বের করব কোন সূত্র দ্বারা? কাজ, শক্তি, ক্ষমতার সূত্র দ্বারা। যেখানে আমরা পড়ছি ডব্লিউ সমান হাফ, হাফ পড়েছি, ডব্লিউ সমান পড়েছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখানে ইকের মান হাফ এম, হাফ এম ভি মাইনাস ইউ, এটাই তো হাফ। এম এর মান কত? এখানে এম এর মান হচ্ছে কত গ্রাম? 25 গ্রাম। তাহলে 25কে আমি 1000 দ্বারা ভাগ করব কেজি জানার জন্য। তাহলে এখানে লিখব 25 ভাগ 1000 গুণিত 500, 500 স্কোয়ার মাইনাস 400 স্কোয়ার। এই অ্যান্সার, এই পরিমাণ শক্তি কি হবে? অপচয় হবে। ঠিক আছে, এই একটা প্রবলেম গেল। আর এমনও হতে পারে যে পড়ানোর সময় কিছু জিনিস মাথায় থাকছে না, দু এক সময় ভুল বলে ফেলছি বা লিখে ফেলছি, সেগুলো আমাকে বলে দিও, আমি কমেন্টে পিন করে রাখবো। সো যদি কোনো সমস্যা হয় জানিও, কারণ বোঝোই তো ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এবার কাজ, কাজ নিয়ে আরেকটা জিনিস জানবো।
আমরা জানি কি এফ, আমরা জানি ডব্লিউ সমান এফ এস। এফ এস, মনে করো আমি একটা বস্তু, এই বস্তুটাকে আমি উপরের দিকে নিয়ে গেলাম, কত উচ্চতায়? এইচ উচ্চতায় নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পাবো, আচ্ছা এখানে কোন কাজ, এখানে কাজ কিন্তু অনেক রকম হতে পারে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, ব্যক্তি দ্বারা কৃত কাজ, এমন অনেক কিছু হতে পারে। যদি বলি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাহলে সেটা করতে হবে, তাহলে ডব্লিউ বাই গ্র্যাভিটেশন। তখন হবে বস্তুটা আমি নিয়ে যাচ্ছি উপরের দিকে, তাহলে উপরের দিকে এইচ, এফ সমান কি এম জি। আচ্ছা পৃথিবী টানছে গ্র্যাভিটেশন, মানে পৃথিবী টানছে নিচের দিকে, আমি যাচ্ছি উপরের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তার কস 180 ডিগ্রি মান কত? -1। তাহলে এখানে হবে মাইনাস এম জি এইচ। কিন্তু যদি আমি বলি ব্যক্তি দ্বারা কৃত কাজ কত, ডব্লিউ বাই ব্যক্তি, সেটা কিন্তু হবে mgh ধনাত্মক, কারণ বস্তুটা তো আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি আর বস্তুটাও যাচ্ছে উপরের দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মান কত? 1। সো কাজ কোনটা হবে? এখানে f সমান কি লিখতে পারি? f সমান লিখতে পারি ma, f সমান কি ma, আর এর ক্ষেত্রে a কি? a হচ্ছে g, এই জন্য এখানে mgh। ক্লিয়ার? এখন একটা হাস্যকর প্রবলেম আসে যে কোন একটা বস্তুকে মনে করো এই বইটার ভর 5 কেজি হবে, এই 5 কেজি ভরের ওই বস্তুকে 5 মিটার উপরে নিয়ে যায় ধরে রাখতে 2 সেকেন্ড ধরে রাখতে কি পরিমাণ কাজ হবে? এই 5 কেজি ভরের বইটাকে 5 মিটার উপরে 2 সেকেন্ড ধরে রাখতে কি পরিমাণ কাজ হবে? সবাই বলবে কি? তাহলে 5, তখন সবাই উত্তর দেবে যে ডব্লিউ সমান কি 5 ইন্টু জি কত 9.8, উচ্চতা কত 5, অ্যান্সার। কিন্তু আমি এখানে বলেছি কি এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 0। কেন 0 হবে? 0 হওয়ার কারণ হচ্ছে আমি ওখানে বলছিলাম যে বইটা আমি এখানে 2 সেকেন্ড ধরে রাখবো, আর বস্তু যদি 2 সেকেন্ড ধরে রাখতে চাই তাহলে 2 সেকেন্ড ধরে রাখার ওই সময় কি কোনো আমি এরপরে বল প্রয়োগ করছি? ওই 2 সেকেন্ডের কি কোনো স্মরণ হচ্ছে না, সেই কারণে 0 হবে। 0 কেন হবে? আমি এখানে 2 সেকেন্ড ধরে রাখছি, 2 সেকেন্ড ধরে রাখার সময় কি কোনো এর উপর বল প্রয়োগ করা হচ্ছে? আর বল প্রয়োগ করা হলে এর কি কোনো স্মরণ হচ্ছে? অবশ্যই হচ্ছে না, এই জন্য এখানে কাজ 0 হবে। কাজ কিন্তু কখনো এইটা হবে না, মাথায় রেখো। আমি বলছি বস্তুটা 5 মিটার উপরে 2 সেকেন্ড ধরে রাখতে কৃত কাজ, 2 সেকেন্ড ধরে রাখতে। আমাদের বাহ্যিক জীবনের পার্সপেক্টিভ থেকে দেখলে যে হ্যাঁ অবশ্যই কাজ হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না। এমসিকিউ কিন্তু এটা আসে, অনেক জায়গায় দেখবা এসেছে। এবার আমরা একটু শক্তি নিয়ে দেখব, মানে ক্ষমতা কি? ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি, অর্থাৎ একক সময়ে কাজের হার, একক সময়ে যে পরিমাণ কাজ করা হয়, একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় সেটা হচ্ছে ক্ষমতা। এখান থেকে আমি এটা লিখতে পারি ডব্লিউ সমান পিটি, অর্থাৎ আমার যদি প্রশ্নে বলে যে প্রশ্ন কি বলবে যে 5 ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বলে 5 ওয়াট
ক্ষমতা বিশিষ্ট একটা মোটর 5 সেকেন্ড যাবৎ কাজ করলে, 5 ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটা মোটর 5 সেকেন্ড যাবৎ কাজ করলে সে কি পরিমাণ কাজ করবে? মানে 5 ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটা মোটর 5 সেকেন্ডে কি পরিমাণ কাজ করবে? 5 ওয়াট ক্ষমতা বিশিষ্ট একটা মোটর 5 সেকেন্ডে কি পরিমাণ কাজ করবে? তখন এই 5 সেকেন্ডে কাজ করবে হচ্ছে W সমান 5 × 5 অর্থাৎ 25। এটা 25 কি হবে? জুল হবে। আচ্ছা, ওয়াট কিরম করে হয়? ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডকে কি বলা হয়? ওয়াট বলা হয়। তাহলে এখানে ওয়াট ছিল, অর্থাৎ এখানে জুল পার সেকেন্ড ছিল, এই সাথে গুণ ছিল জুল সেকেন্ড, তো সেকেন্ড সেকেন্ড কাটা হয়ে গেল জুল। এখান থেকে আরেকটু খেয়াল করো, তাহলে আর একটা বিষয় বুঝতে পারবে যে পিটি গ্রাফ, পিটি অর্থাৎ ক্ষমতা বনাম সময় গ্রাফ। ক্ষমতা বনাম সময়ের সময় গ্রাফের, ক্ষমতা বনাম সময় গ্রাফের, ক্ষমতা বনাম সময় গ্রাফের যে ক্ষেত্রফলটা হবে, ক্ষমতা বনাম সময় গ্রাফের যে ক্ষেত্রফলটা হবে সেটা দ্বারাও কিন্তু কাজকে নির্ণয় করা হবে, কাজকে বোঝানো হবে। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা আবার কারেন্ট ইলেকট্রিসিটিতেও পড়বো, অর্থাৎ চলতরিতেও এই জিনিসটা পড়বো, কিন্তু সেটা পরে পরে। আচ্ছা, আমরা এখানে তাহলে আমাদের যে অধ্যায়টা পড়ছিলাম সেটা হচ্ছে কোন অধ্যায়? কাজ শক্তি ক্ষমতা। এই অধ্যায়ে কিন্তু কাজ নিয়ে যতগুলো কথা বলা আছে, যতটুকু বলা আছে তার থেকে আমি বেশি বলেছি। এর চেয়ে বেশি আর কিছু ছিল না, ছিল বলে আমার মনে হয় না। আর থাকলে আমাকে জানিও, আমি এর পরের পর্বে অ্যাড করে দেবো, সমস্যা নেই। যে ভাইয়া এটা বলেননি, ওই ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক থাকবে, ওখানে যে ডিরেক্ট প্রশ্ন করবে যে ভাইয়া এটা আমি বুঝতে পারছি না, বুঝিয়ে দেন, কোনো সমস্যা নেই। এবার আমরা যাবো হচ্ছে তাপগতিবিদ্যাতে। তাপগতিবিদ্যায়ও কাজ নিয়ে অনেক কথা বলা হয়েছে, সেই কাজগুলোকে আমরা দেখব। তাহলে এখন কোন অধ্যায়তে মুভ করব? থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা। আচ্ছা, তাপ গতিবিদ্যা কাজ আছে, কাজ কেমন কাজ? তখন বলছিলাম না যে শক্তি রূপান্তরের একটা উপায় কাজ, এটা মেইনলি এই জায়গায় কাজ করে, মানে এখানে খুব ভালোভাবে বোঝা যায়। তাপগতিবিদ্যায় কেমন কি কাজ আসে? আমরা মনে করি একটা সিলিন্ডার, ও আচ্ছা আচ্ছা, কিছু জিনিস বাদ পড়ে গেছে। কি কি বাদ পড়েছে? স্প্রিং দ্বারা কৃত কাজ, ঘর্ষণ দ্বারা কৃত কাজ, ইট ছড়ানো, ইট উঠানো, পানি উঠানো, এগুলো কিন্তু বাদ পড়ে গেছে। তাহলে এগুলো কখন পড়বো? এখন এগুলো পড়তে হবে, তারপরে থার্মোডাইনামিক্স যাব। সরি, স্প্রিং দ্বারা কৃত কাজ, কি দ্বারা? স্প্রিং দ্বারা কৃত কাজ। স্প্রিং দ্বারা কৃত কাজ, মনে করে এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝোলানো আছে। এবার
আমি এই বস্তুটা টানছি, এই বস্তুটা আমি এইদিকে এফ বলে টানছি। কি বলে টানছি? এফ বলে টানছি। এবং এই স্প্রিং এর মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে। এই কেটা কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক, বাংলায় কি স্প্রিং ধ্রুবক। এই কে হচ্ছে এফ বাই এক্স, কে দ্বারা বোঝায় এফ বাই এক্স, এবং কে একক হচ্ছে নিউটন পার মিটার। এখানে একে যদি এফ বল দ্বারা টানি তাহলে অবশ্যই এ তার ইনিশিয়াল পজিশন থেকে, অর্থাৎ এক্স আই পজিশন থেকে অবশ্যই একটা ফাইনাল পজিশনে যাবে। এমন একটা পজিশনে মনে করে আসবে, কারণ আমি টেনেছি, টানার ফলে এই একটা পজিশন আসলে এক্স এফ আসলে। তো তাহলে এর সরণ হলো কতটুকু? এর সরণ কিন্তু হলো এতটুকু, এক্স এফ মাইনাস এক্স আই, এটা এর সরণ। আমার এবার দেখতে হবে যে প্রশ্নে কি বলবে। এখানে কিন্তু দুইটা খেলা আছে, যে এক হচ্ছে ব্যক্তি দ্বারা কৃত কাজ, ব্যক্তি দ্বারা কৃত কাজ, ব্যক্তি দ্বারা কৃত কাজ অর্থাৎ ডব্লিউ বাই ম্যান। সিম্পলি সূত্র মনে রেখো এমন। এর প্রুফ দেখানো যেদিন প্রপারলি কাজ শক্তি ক্ষমতা বাড়াবো সেদিনকে দেখাবো। এক্স এফ হোল স্কোয়ার মাইনাস এক্স আই হোল স্কোয়ার। এখানে একটা কনফিউশনে পড়বা, সেটা পরের লাইন লেখার পরে বলছে। আচ্ছা, তাহলে স্প্রিং দ্বারা কৃত কাজ কত? স্প্রিং দ্বারা কৃত কাজ, স্প্রিং দ্বারা কৃত কাজ কত? ডব্লিউ বাই স্প্রিং হবে হচ্ছে হাফ কে এক্স আই মাইনাস এক্স এফ। মনে রাখবো কি করে? দেখো, ব্যক্তি টানছে এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, তাহলে কাজ কি ধনাত্মক হবে না? যেদিকে টানছি সেদিকে যাচ্ছে, তাহলে কাজ কি ধনাত্মক হতে হবে। এখানে দেখো এক্স এফ আগে, এক্স এফ এর মান কি বড় হবে? অবশ্যই বড় হবে। এক্স আই থেকে এক্স এফ এর মান বড় হবে না? এখান থেকে এটুকুর লেন্থ যতটুকু, এখান থেকে এটুকুর লেন্থ বেশি না? তাহলে এক্স এফ হোল স্কোয়ার মাইনাস এক্স আই হোল স্কোয়ার, তাহলে এখানে যে বিয়োগ ফলটা পাবো সেটা অবশ্যই ধনাত্মক হবে। তাহলে এই ব্যক্তি দ্বারা কৃত কাজ হবে হচ্ছে পজিটিভ। সব ক্ষেত্রে না, কিন্তু সব ক্ষেত্রে না, এর মধ্যে আরো অনেক এক্সেপশন ব্যাপার আছে যেগুলো আইআইটি লেভেলের বা একটু অ্যাডভান্স লেভেলের। আমরা শুধু এতটুকু জানি যে যখন স্প্রিংকে এবার টানবো, কিন্তু যখন স্প্রিং নিচ যাবে তখন কিন্তু খেলা পাল্টে যাবে, যেটা জানার হয়তো বা প্রয়োজন নাই, এও জানার প্রয়োজন নাই, তাও জানাই রাখি। আর এটার ক্ষেত্রে দেখবা নেগেটিভ হবে, কারণ আমি এটাকে টানছি এইদিকে, তাহলে স্প্রিং নিজেকে টানছে কোন দিকে? পিছের দিকে। আমি টানছি এইদিকে, তাহলে স্প্রিং একে টানছে কি কোন দিকে? পিছন দিকে, প্রত্যয়নী বল দ্বারা। তাহলে যখন পিছনের দিকে টানবে তখন এই সরণ হচ্ছে সামনের দিকে, সরণ হচ্ছে সামনের দিকে, বল যাচ্ছে লাগছে পিছনের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, অর্থাৎ কাজ কি ঋণাত্মক কাজ হবে। এইভাবে মনে রাখতে পারি যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নেগেটিভ হবে। সব ক্ষেত্রে না, কিন্তু এর এক্সেপ্ট মানে এর আরো কেস আছে যা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। এতটুকু জেনে রাখো, তোমাদের শুধু বেশি কিছু আসবে না, একদম সিম্পল জিনিস দিবেন যে ওয়ার্ক ডান কি হাফ কে এক্স স্কোয়ার।
একদম সিম্পল ফর্মুলা। এগুলো দিয়ে দিলাম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করছে। আর তুমি আর একটু চিন্তা করো, অনেকগুলো কেস তৈরি করতে পারবা। এই গেল স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এবার আসবে আমরা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঘর্ষণ বল দ্বারা কি বল দ্বারা? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, ঘর্ষণ জিনিসটা কি বুঝি? এই যে এই জিনিসটা যখন আমার হাতের উপর চলবে, তখন কিন্তু আমি এইদিকে যখন ঠেলবো, আমার হাত কিন্তু এটাকে এদিকে ঠেলছে, মানে আমি এটাকে ঠেলছি এদিকে এই আঙুল দিয়ে, কিন্তু আমার হাতের এই পৃষ্ঠতল এটাকে কিন্তু এদিকে ঠেলছে। আমি যখন এদিকে ঠেলবো, হাত আমাকে এদিকে ঠেলছে। ঠিক আছে, এইটাকে হচ্ছে ঘর্ষণ। আর ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এই একটা সারফেসের উপরে মনে করো একটা বডি আছে, এই বস্তুকে আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, এক্সটার্নাল ফোর্স দিয়ে টানছি, ফলে বস্তুটা যদি এই দিকে এক্স পরিমাণ সরণ হয়, এক্স পরিমাণ যদি সরণ হয়, তবে ব্যক্তি দ্বারা কৃত কাজ কত হবে? ব্যক্তি দ্বারা কৃত কাজ হবে হচ্ছে এফ এক্সটার্নাল গুণিত এক্স ডট এক্স। ঠিক আছে, কিন্তু এই বস্তুটা যখন চলছে, অবশ্যই এর সারফেসে ফ্রিকশন আছে, অবশ্যই ফ্রিকশন আছে। ধরলাম এই ফ্রিকশনকে এফ আর ধরলাম, ফ্রিকশন ফোর্স। তাহলে আমি লিখবো কি? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। দেখো, আমি ঘর্ষণ বল পিছের দিকে, বস্তু যাচ্ছে সামনের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে আমি মাইনাস এফ আর ডট এক্স বা গুণিত এক্স। ক্লিয়ার? এখানে মাইনাস কেন হলো? কারণ এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এই রিলেটেড প্রবলেম বইতে পাবা না, আমাদের কোনো বইটাই নেই, জানাই রাখলাম, কাজে লাগতে পারে। এগুলো বইতে নাই, যারা অ্যাডভান্স পড়ালেখা করতে যাচ্ছে তাদের জন্য। আচ্ছা, তারপরে আছে কি? ভর কেন্দ্র, ভার কেন্দ্র, ভার কেন্দ্রের সরণ।